বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম Flying ওয়া Fish রাহমাতুল্লাহ। 007. অবসরপ্রাপ্ত এবং বেকার যুবক যুবতী বা স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য কম খরচে লাভজনক একটা মাছ চাষ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। ভয় পাওয়ার কিছু নেই। এই মাছ চাষ করতে আপনাকে কোনো বাড়তি বিনিয়োগ করতে হবে না। আপনার প্রতিদিনের যে পকেট খরচ, যেটা পকেট মানি, এরই একটা অংশ দিয়ে আপনার বাড়ির পাশে অবহেলায় পড়ে থাকা যে পুকুরটা রয়েছে, মজা পুকুর রয়েছে, ছোট পুকুর রয়েছে, ডোবা রয়েছে, আপনি এটা অবহেলায় ফেলে না রেখে শুধুমাত্র আপনার পকেট মানির একটা অংশ এখানে ব্যয় করে আপনার পরিবারেরও কিছুটা চাহিদা মিটলো এবং আপনার একটা আয়ের উৎস হলো। সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারলেন আপনার পরবর্তী বিজনেসটাকে বড় করার জন্য। আপনি যে কোনো প্রজাতি নিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে সিলেক্টিভ দুটো প্রজাতি নিয়ে কাজ করতে হবে। যেই প্রজাতি দুটোর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে, এমনিতেই রোগ ব্যাধি কম হয় এবং কম খরচে কিভাবে মাছ চাষটা করবেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনারা অবশ্যই একটা বাড়তি ইনকাম বা একমাত্র আপনার কর্মসংস্থানটা আপনি এখানে করে ফেলতে পারবেন। মাছ চাষের মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। এখন হয়তো আপনারা বলবেন যে মাছের তো বিভিন্ন রোগ ব্যাধি আছে, মাছের অসুখ হয় এবং মাছ বৃদ্ধি করার জন্য বিভিন্ন মেডিসিনের বিষয়ে আমরা দেখি। এটা ভাই শুধুমাত্র চোখের সামনে একটা পর্দা টানিয়ে একটা স্বার্থান্বেষী মহল তারা ব্যবসা করে যাচ্ছে, আর কিছু না। আপনি একটু হিসাব করেন যে আপনার যে শিশুটি বা আপনার যে প্রিয় ব্যক্তিটি যে আছে, আপনি তার জন্য, এই শিশুটির জন্য ঘরে আপনি কেমন পরিবেশটা আপনি দিতেন, তার জন্য কোন পরিবেশটা আপনি পছন্দ করতেন? আপনার শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং বৃদ্ধির জন্য কোন খাবারটা আপনি তাকে প্রেফার করতেন, কোন খাদ্যটা তাকে আপনি দিতেন? আপনি মাছের জন্য মাছের ঘর, বসত বাড়ি যাই বলেন, সেটা হলো ওই পুকুর। ওই পুকুরের পরিবেশটা শুধু আপনি একটু ওর জন্য নিরাপদ এবং মাছের দেহ বৃদ্ধির জন্য তাকে প্রতিদিন পেট ফুরে আপনাকে খাদ্যটা দিতে হবে এবং আপনি যে প্রজাতিটা চাষ করবেন সেই প্রজাতির দৈহিক বৃদ্ধির জন্য কত পার্সেন্ট আমিষ বা প্রোটিনের প্রয়োজন, খাদ্যে ওই আমিষটা আপনি নিশ্চিত করবেন। এবং আপনি যে মাছ চাষটা করবেন, এই অবসরপ্রাপ্ত এবং স্টুডেন্ট অথবা বেকারদের জন্য যে মাছ চাষ নিয়ে কথা বলছি, আপনাদের জন্য কোনো মজুদ ঘনত্ব থাকবে না। আপনাদের জন্য শতকে কত কেজি উৎপাদন করতে হবে বা উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, এটাও আপনাদের জন্য প্রযোজ্য নয়। কারণ আপনার মাছ চাষটা নির্ভর করবে আপনি প্রতিদিন কত টাকা ব্যয় করতে পারবেন। কারণ মাছকে যদি আপনি পেট ফুরে খাদ্য না দেন, তার বা দেহ বৃদ্ধির জন্য যে আমিষের প্রয়োজন রয়েছে, সেই আমিষটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আপনি যদি সপ্তাহে 2-3 দিন তাকে খাদ্য বন্ধ করে দেন কিংবা 1 মাস 2 মাস খাওয়ানোর পরে আপনি খাদ্যটা বন্ধ করে দেন, তখন আপনার মাছের দেহ বৃদ্ধিটা হবে না। বরং আপনি 1 মাস বা 2 মাস খাওয়ানোর পরে যে বৃদ্ধিটা আপনি পেয়েছেন, আপনি 1 সপ্তাহ 10 দিন বন্ধ করার ফলে ওই বৃদ্ধিটা আবার ডাউন হয়ে যাবে, অর্থাৎ আপনার একটা লসের কারণ হবে। এজন্য আপনার সামর্থ্য যতটুকু আছে সেটার উপরে নির্ভর করে আপনি প্রজাতি সিলেক্ট করে মাছটা আপনি এখানে ছেড়ে দিবেন, আর কিচ্ছু না। যদি মেডিসিন দিয়ে পৃথিবীতে মাছ বড় করা যেত, তাহলে অনেক শিল্পপতি মাছ চাষী আছে যারা ইন্ডাস্ট্রিয়াল আকারে তারা মাছ চাষ করে, শত শত একরে তারা এটা করত। এই পৃথিবীতে বটম ক্লিন, রেসওয়ে, বায়োফ্লক, তারপরে ট্যাঙ্ক কালচার, যত পদ্ধতি এবং মাছ চাষের উৎপাদন বাড়ানোর জন্য যত টেকনোলজি, আধুনিক টেকনোলজি এসছে, এই টেকনোলজিগুলো তৈরি হতো না। টাকাওয়ালারা টাকা দিয়ে মেডিসিন কিনে মাছকে টেনে 1 মাসের ভিতর বড় করে ফেলতো। অর্থাৎ এটা সম্পূর্ণরূপে একটা ম্যাজিকের মতো। শুধুমাত্র আমাদের
ইমোশনটাকে এরা কাজে লাগায়, সত্য কথাটা কেউ বলে না। আর আপনার শিশু আপনার যেমন প্রিয়, ওই যে পুকুরে যে আপনি মাছটা ছাড়বেন সেই মাছটাকেও আপনার শিশুর মতো করে ট্রিট করতে হবে, আপনার প্রিয়জনের মতো করে ট্রিট করতে হবে। দ্যাটস ইট। কারণ আপনিও একটা প্রাণী, মাছও একটা প্রাণী। তো সিলেক্টিভ প্রজাতির দুটো কি, যে প্রজাতির রোগ ব্যাধি খুব কম হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, একটা হলো তেলাপিয়া, দ্বিতীয় হলো রুই কাতলা। এই দুটো মাছ আমি সিলেকশন কেন করলাম সেটাও আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব, এবং আপনারা কত পিস ছাড়বেন, কেন ছাড়বেন, টোটাল বিষয়টা আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই একটু রুই কাতলা নিয়ে আলোচনা করি। রুই কাতলার চাষ যারা করবেন, কমপক্ষে 1 বিঘার নিচে কোনো পুকুরে করবেন না, কারণ রুই কাতলা মৃগেল মাছের জন্য একটু বড় স্পেস দরকার হয়। এজন্য 1 বিঘা থেকে 1 বিঘার উপরে যে পুকুর আছে তারা রুই কাতলাটা করবে, আর যাদের পুকুর 1 বিঘার চেয়ে কম তারা তেলাপিয়া মাছটা করবে। আপনার, আমি সাপোজ একটা এক্সাম্পল দেই, যে ধরেন 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার 2 কেজি খাদ্য লাগবে। আপনি অবশ্যই প্লেট খাবারটা দিবেন না, আপনি হাতে তৈরি খাদ্যটা দিবেন। কি কি উপাদান দেয়া যায়, কোনটায় প্রোটিন পার্সেন্টেজ কত আছে, কিভাবে খাদ্যটা তৈরি করতে হয়, এ নিয়েও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে। তো আপনি হাতে তৈরি খাদ্যটা আপনি দিবেন। আপনি হাতে তৈরি খাদ্য বাদ দেন, আপনি সরিষার খোলটা দিলেন। তো ধরা যাক আপনি যদি বস্তা হিসেবে কিনেন, তাহলে 1 কেজি সরিষার খোলের দাম আপনার 50 বা 51 টাকা পড়লো। 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার 2 কেজি খাদ্য ধরলাম আপনার ব্যয় হবে, তাহলে 2 কেজি খাদ্যের দাম কত? 100 টাকা। আপনি যে কাজটা করবেন, সরিষার খোলে 32 থেকে 33% প্রোটিন বা আমিষ রয়েছে। 2 কেজি মাছের, 1 কেজি মাছ উৎপাদন করতে আপনি 1 কেজি সম্পূরক খাদ্য ব্যয় করবেন। আর 1 কেজি খাদ্য আপনি আপনার পুকুরে তৈরি করবেন মাত্র 15 থেকে 20 টাকার বিনিময়ে। যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, কাইরোনোমিক বা বেনথোজ, এরকম অসংখ্য পোকামাকড় রয়েছে। অর্থাৎ যে প্রাকৃতিক খাদ্য, যাতে প্রোটিনের পরিমাণটাও বেশি এবং যে কোনো মাছের সবচেয়ে প্রিয় খাদ্য, আপনি সেই 15-20 টাকায় সম্পূরক খাদ্যের চেয়েও অতি উচ্চ আমিষ সমৃদ্ধ এবং স্বাস্থ্যসম্মত খাদ্যটা আপনি তৈরি করবেন। তার মানে আপনি 70 টাকার ভিতরে আপনি হয়তো 1 কেজি মাছ আপনি উৎপাদন করতে পারলেন। আপনাকে আরেকটা হিসাব করতে হবে যে আপনার মাছের কোন বয়সে বডি ওয়েটের কত পার্সেন্ট খাদ্যটা লাগে। আমি ধরলাম 8% থেকে শুরু করলাম, ছোট মাছে 8%, একটু বড় হলে সেখানে 4%। রুই কাতলা ক্ষেত্রে তো অনেক সময় 2%, 1% তো আমরা দিয়ে থাকি। অর্থাৎ মাছের ছাড় যত বড় হয় তার খাদ্য চাহিদাটা তত কম লাগে। এখন আপনি এর যদি 50% প্রাকৃতিক খাদ্য দিয়ে তৈরি করেন এবং আপনি পুকুরের পরিবেশটা ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনি লাভজনক মাছ চাষটা করতে পারবেন। তাহলে হিসাবটা হলো ওইখানে, যে আপনি প্রতিদিন কত টাকা ব্যয় করতে পারবেন সে পরিমাণে আপনি মাছটা ছাড়বেন। এখন রুই কাতলা মৃগেল মাছটা যারা পুকুরে ছাড়বেন, তাদের হিসাবটা হলো, আপনাকে একটা হিসাব রাখতে হবে। আমি 100 পিস মাছের একটা হিসাব দিই। আপনি যদি টোটাল 100 পিস মাছ ছাড়েন, তাহলে আপনাকে 60 পিস মাছ ছাড়তে হবে রুই মাছ, অর্থাৎ মাঝের স্তরের। 20% দিতে হবে নিচের স্তর, অর্থাৎ মৃগেল, কালবাউস, একদম নিচের স্তরের যে মাছটা রয়েছে। বাকি 20% দিতে হবে উপরের স্তরের মাছ। তো উপরের স্তরের মাছের ভিতরে আপনার সর্ব উপরে খেয়ে থাকে সিলভার কাপ, এরপরে এর 6 থেকে 8 ইঞ্চি নিচ থেকে খাদ্য গ্রহণ করে ব্রিগেড, এরও 6 থেকে 8 ইঞ্চি নিচ থেকে খাদ্য গ্রহণ করে কাতলা। অর্থাৎ পানির উপরি স্তর থেকে নিচের 1 ফিট থেকে 1.5 ফিটের ভিতরে এই 3টা মাছ থাকে। 20% দিবেন আপনি এই মাছটা। তো টোটাল এই 100%, অর্থাৎ 100 মাছের 60টা রুই, 20টা বা মৃগেল এবং কালবাউস, অথবা শুধু মৃগেল, এবং উপরের স্তরে আপনি রুই কাতলা সিলভার। এই রুই কাতলা সিলভারের ভিতরে আপনি দুটো সিলেক্ট করবেন, একটা হলো সিলভার আর একটা হলো কাতলা। কারণ বা কাতলা এবং ব্রিগেড যেহেতু একদম কাছাকাছি স্তরের খাদ্যটা গ্রহণ করে, সেক্ষেত্রে আপনি যদি এই দুটো মাছই দেন, একটা মাছের বৃদ্ধি পাবেন আর একটা মাছের বৃদ্ধিটা অতটা পাবেন না।
আবার যদি শতকে আপনি বা 3টা 4টা করে কাতলা, 3টা 4টা করে সিলভার আপনি দেন, তাহলেও আপনি বৃদ্ধিটা পাবেন না। আপনি যদি দুটো দেন, তাহলে আপনাকে হিসাবটা এমন ভাবে করতে হবে। আমি ধরা যাক আমি কাতলাটা 2.5 থেকে 3 কেজি নিব, তাহলে আমাকে প্রতি 2 শতকে একটা কাতলা এবং 2 শতকে একটা সিলভার। আর যদি সাইজটা আমি আরেকটু বড় চাই, তাহলে 3 শতকে একটা কাতলা, 2 শতকে একটা সিলভার। এভাবে যদি আপনারা দেন, তাহলে দেখবেন যে আপনি খুব স্বল্প সময়ের ভিতরে এর একটা ভালো বৃদ্ধি আপনি পাচ্ছেন। সেক্ষেত্রে শর্ত একটাই, যে আপনাকে ওর পরিবেশটা ঠিক করার জন্য আপনাকে পুকুর প্রস্তুতি ঠিকভাবে করতে হবে, অর্থাৎ চুন, লবণ, জৈব সার, ছাই, মোলাসেস, এটা ঠিকভাবে প্রস্তুত করতে হবে। এবং আপনার যে মাসিক যে পরিচর্যাটা, এটাকেও আপনাকে করতে হবে। শুধু পানির প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখার জন্য মাসিক পরিচর্যা না, আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য আপনার এই মাসিক পরিচর্যাটা করতে হবে। এবং মাছের 35 থেকে 40% খাদ্য চাহিদা কম খরচে পূরণের জন্য আপনি প্রাকৃতিক খাদ্যটা তৈরি করবেন এবং মাসিক পরিচর্যাটা করবেন। এরপরে বাকিটা আপনি সম্পূরক খাদ্য দিলেন। এখন এটা নির্ভর করবে যে আপনার হাত খরচের কত টাকা আপনি সেভ করতে পারবেন, এই মাছের পিছনে আপনি ব্যয় করতে পারবেন। সেক্ষেত্রে যদি 1 বিঘার পুকুরে আপনি যদি সব মিলিয়ে 50 পিস মাছ ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি অবশ্যই চেষ্টা করবেন 1 বছরের পুরনো মাছটা দেওয়ার জন্য। যখন রুই কাতলাটা করবেন, তাহলে হবে কি, যে আপনি 7 থেকে 8 মাসের মধ্যে এর খুব ভালো একটা সাইজ আপনি পেয়ে যাবেন। এজন্য আপনাকে ফিড তৈরি করতে হবে না, কিংবা যে বস্তাবন্দি যে প্লেট খাদ্যটা আছে সেটাও আপনাকে কিনতে হবে না। আপনি শুধুমাত্র সরিষার খোল, সাথে কিছুটা ব্র্যান্ড, কিছুটা ভুট্টা, এটা দিয়ে শুধু প্রোটিন পার্সেন্টেজটা হিসাব করে যে আমার এই মাছের প্রোটিনের চাহিদা কতটুকু রয়েছে, আপনি এটা ছেড়ে দিলেন। আপনি 7-8 মাস পর দেখবেন, যখন আপনি 1.5 কেজি, 2 কেজি বা 3 কেজি সাইজের আপনি মাছটা পাবেন, এর বাজার মূল্যটাও ভালো, আপনার বড় একটা অ্যামাউন্ট আপনার হাতে এসে যাবে। এখন আসা যাক তেলাপিয়া। তেলাপিয়া আমরা শতকে সাধারণত যদি পিচের হিসাব করি, তাহলে 200 থেকে 250 বা সর্বোচ্চ 300, এটা পুকুরের সাইজের উপর নির্ভর করে, আমরা এটা প্রতি শতকে দিয়ে থাকি। কিন্তু আপনি এখানে প্রতি শতকে আপনার বিনিয়োগ অনুসারে, বিনিয়োগের হিসাবটা করে আপনি শতকে 100 পিস তেলাপিয়া দিলেন, আপনি 50 পিস শতকে আপনি তেলাপিয়া দিলেন। আপনি যত মাছের ঘনত্বটা কম দিবেন, তত আপনি মাছ বেশি স্পেস পাবে, খোলা জায়গা পাবে, তার পরিবেশটা ঠিক থাকবে। কারণ মাছের এখানে খাদ্যটাও প্রয়োগ কম হবে, মলমূত্র প্রয়োগ এখানে কম থাকবে, প্রাকৃতিক পরিবেশটাও ঠিক থাকবে। মাছের বৃদ্ধিটা আপনি খুব দ্রুত সময় আপনি পাবেন। আপনি 50 পিস তেলাপিয়া এখানে ছেড়ে দিলেন। আর তেলাপিয়া এমন একটা প্রজাতির মাছ যে হলো সর্বভোগী, আমরা একে বলে থাকি ঝাড়ুদার মাছ। অর্থাৎ এ পোকা মাকড়, সম্পূরক খাদ্য, পচা গলা, ডাস্টবিনের যা কিছু রয়েছে সবকিছু খেয়ে একদম মানে ক্লিয়ার করে ফেলে। ওর সামনে যা পড়বে সে তাই খাবে। সে ফাইটোপ্ল্যাঙ্কটন খাবে, জুপ্ল্যাঙ্কটন খাবে, কাইরোনোমিক বেনটোজ খাবে, পুকুরে যে জৈব পদার্থের যে পচা ডিপোজিট রয়েছে সেটা পর্যন্ত সে খাবে। যার জন্য আপনারা যদি এই তেলাপিয়াটাকে সিলেক্ট করেন, আপনাদের রোগ ব্যাধি যথেষ্ট পরিমাণে কম আছে। আপনি এটা দিয়ে খুব সহজে শুধুমাত্র আপনার এই যে আমিষের চাহিদা, এটা হিসাব করতে হবে এবং এর প্রতিদিন কতটুকু খাদ্য দরকার। অর্থাৎ ছোটবেলায় আপনি 8% দিলেন, এরপরে 7%, এরপরে 6%, এরপরে 5%, আপনি 4%-এ এসে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি বিক্রি করে দিলেন। এই দুটো মাছ, একটা হলো পুকুরের সাইজের উপর নির্ভর করবে এবং দ্বিতীয়টা আপনার অবস্থার উপরে, যে আপনি এটা কতদিন পর্যন্ত এই চাষের মেয়াদটা আপনি নিতে পারবেন। আপনি কি 7-8 মাস এটা চালাতে পারবেন, না 1 বছর চালাতে পারবেন, না আপনি 3 মাস 3.5 মাসের মধ্যে একটা শর্ট
এই উৎপাদন আপনি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে তেলাপিয়াটা নির্ধারণ করতে হবে। কেন আপনি 3 থেকে 4 মাসের মধ্যে আপনার 4টা 5টা এটা কেজি এসে যাবে। এবং খাদ্য হিসাবে আপনি সরিষার খোল, ব্র্যান এবং এই যে কিছুটা পরিমাণে ভুট্টা, এটা আপনি নিজে তৈরি করে প্রতিদিন এর শুধু খাদ্যটা নিশ্চিত করলেন। আমি মনে করি যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের একটা কাজ করার জায়গা তৈরি হলো, অর্থাৎ তাদের অবসরের পরে যে একটা বিশাল একটা পরিবর্তন তাদের এই লাইফ সার্কেলে এসে যায়, সেটা থেকে সে মুক্তি পেল। এবং একজন বেকার যুবক যুবতী অথবা একজন স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও একটা কাজের জায়গা হলো, নিজের একটা শিক্ষা হলো, বাড়তি কিছু উপার্জনের একটা জায়গা আপনার তৈরি হয়ে গেল।